আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের টপিক হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বড় কোনটি? এটার উত্তর হবে হলো চাকমা। তো 2022 সালের যে জনশুমারি বা গৃহগণনা, সেই তথ্য অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমার সংখ্যা সবচেয়ে বেশি। এবং এদের প্রধান বসতি এলাকাগুলো হলো, আমি একটু লিখে দেই। এদের প্রধান বসতি এলাকা হলো রাঙামাটি, খাগড়াছড়ি, আর একটা হলো বান্দরবন। এই তিনটে এলাকায় এদের প্রধান বসতি। আর এটা হলো তাহলে আমাদের যদি বলে যে প্রধান বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি বাংলাদেশ, সেটা হবে চাকমা। আর যদি বলে দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি, সেটা হবে হলো মারমা। ঠিক আছে, মারমা হলো কি দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো সবসময় যে শুধু আহ প্রথম বৃহত্তম আসে এরকম না, অনেক সময় দ্বিতীয় বৃহত্তম আসতে পারে। তোমাদের দুইটা তথ্যই মনে রাখা লাগবে। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই আমরা, যে মণিপুরী নাচ কোন অঞ্চলের? তো মণিপুরী নাচ, এখানে আসলে মণিপুরী নাচটার কথা বলতে কোন অঞ্চলে, তার মানে মণিপুরী নাচ আসলে কাদের উৎসব বা কাদের কার্যকলাপ বা কাদের কি বলে, এটা আসলে একটা সংস্কৃতির অংশ মণিপুরী নাচ। তো এটা আসলে কাদের অংশ? এটা অবশ্যই মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরই অংশ। তো এই প্রশ্নটা আমরা অ্যান্সার করব কিভাবে, যে মণিপুরী আসলে কোন অঞ্চলে থাকে মণিপুরীরা। তো মণিপুরীরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলটা আসলে কি হবে, মণিপুরী নাচের অঞ্চল হবে। তো মণিপুরীরা মূলত সিলেট অঞ্চলে বসবাস করে। কোথায় বসবাস করে ভাইয়া? সিলেট, সিলেট অঞ্চলে বসবাস করে। হ্যাঁ, তাহলে মণিপুরী নাচ কোন অঞ্চলে হবে? এটাও অবশ্যই সিলেট অঞ্চলেরই হবে। আচ্ছা, এবং তাদের যে প্রধান উৎসব, মণিপুরীদের প্রধান উৎসবটা কি, এটাও একটু আমাদের মনে রাখা লাগবে। মণিপুরীদের প্রধান উৎসব হলো রাসলীলা। এটা কি? রাসলীলা। এটাও অনেক সময় পরীক্ষাতে আসে, যে মণিপুরীদের প্রধান উৎসবের নাম কি। প্রধান উৎসবের নাম রাসলীলা। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্নে এখানে কি বলছে, যে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? মাতৃতান্ত্রিক মানে কি? মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক মানে তাদের পরিবারের সদস্যরা তার মায়ের পরিচয়ে বেড়ে উঠবে নাকি পিতার পরিচয়ে বেড়ে উঠবে, সেটা আসলে নির্ধারণ করে এই পরিবার কাঠামোটা মাতৃতান্ত্রিক নাকি পিতৃতান্ত্রিক। তো যেহেতু এটা আমরা দেখছি যে মাতৃতান্ত্রিক, তার মানে কি এই ফ্যামিলিটা অবশ্যই তাদের মায়ের পরিচয়ে বড় হয় এবং তাদের মায়ের পদবিটাই আসলে তার ধারণ করে। তো বাংলাদেশে ও, অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি আছে, তার ভিতরে মেজর দুইটা আছে, যে দুইটা আসলে মাতৃতান্ত্রিক, সেগুলো হলো গারো এবং খাসিয়া। গারো এবং খাসিয়া। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে, 4 নাম্বার প্রশ্নে আমরা যাই, যে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা প্রশ্ন। সেটা হলো যে এটা অ্যান্সার হবে হলো পুঞ্জি। ঠিক আছে, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। এবং এই যে পুঞ্জির একজন প্রধান থাকে বা গ্রামের একজন প্রধান থাকে, ঠিক আছে, পুঞ্জির প্রধান, পুঞ্জির যে প্রধান, তাকে একটা নামে ডাকা হয় এবং এই নামটা হলো সিয়াম। নামটা কি? নামটা হলো সিয়াম। তাহলে যারা পুঞ্জির প্রধান তাদেরকে সিয়াম বলা হয়। আচ্ছা, আর এই খাসিয়ারা মূলত কোন অঞ্চলে বসবাস করে? খাসিয়ারা মূলত সিলেট অঞ্চলে বসবাস করে। কোথায় বসবাস করে? সিলেট, সিলেট অঞ্চলে বসবাস করে খাসিয়া। এই যে নামের ভিতরে স আছে, এই জন্য সিলেট। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারেন আপনারা। এবং তাদের প্রধান জীবিকা হলো, তাদের প্রধান জীবিকা যেটা, জীবিকা হলো পান চাষ। কি জীবিকা হলো? পান চাষ। তো আমরা কিন্তু একটা প্রশ্ন থেকে অনেকগুলো তথ্য জানলাম, যে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। এই যে পুঞ্জি, এই পুঞ্জির প্রধানকে কি বলা হয়? সিয়াম বলা হয়। ঠিক আছে, খাসিয়াদের কোন অঞ্চলে পাওয়া যায়? সিলেট অঞ্চলে। এবং খাসিয়াদের প্রধান জীবিকার মাধ্যম কি? পান চাষ। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্নে চলে যাই, 5 নাম্বার প্রশ্নে, যে পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের কোন ধর্মাবলম্বী? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হলো ইসলাম। ক্ষুদ্র নৃগোষ্ঠীটা খুব কমই আছে যারা ইসলাম ধর্ম অবলম্বন করে বা ইসলাম ধর্ম
ইসলাম ধর্মের অনুসারী আর কি। ঠিক আছে। তো পাঙ্গন খুবই ইম্পর্টেন্ট এই জন্যই, এবং আসলে বাংলাদেশের মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে বসবাসকারী এই পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক আছে, তাহলে তারা কোথায় বসবাস করে মেইনলি? দুইটা জায়গায়, একটা হলো মৌলভীবাজার ও সিলেট। আমি একটু লিখে দেই, মৌলভীবাজার প্লাস সিলেট, সিলেট। তো আমাদের মেইনলি মৌলভীবাজার নামটা মনে রাখা লাগবে। ঠিক আছে। তো দেখো এখানে ইসলাম, ইসলাম, পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন ধর্মাবলম্বী? ইসলাম। এবং ইসলামের সাথে মৌলভীর একটা বিষয় আছে না? তো বলে মৌলভী সাহেব কেমন আছেন, এই মৌলভী মানেই কিন্তু ইসলাম। ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা রিলেট করে করে মনে রাখতে পারি। আচ্ছা, এবং এদের যে ভাষা আছে, এই পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ভাষা আছে, তারা একটু অন্য ভাষায় কথা বলে এবং তাদের ভাষার একটা নাম আছে, সেটাকে বলা হয় মৈথই ভাষা। কি বলে ভাইয়া? মই থই ভাষা। ঠিক আছে, বা পাঙ্গন ভাষাও বলা হয়, বা পাঙ্গন ভাষাও বলা বলা হয়। ঠিক আছে। তো যদি বলে যে পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম কি, তো অপশনে দেখা লাগবে যে পাঙ্গন ভাষা আছে নাকি মৈথই ভাষা আছে, যেটা আছে সেটাই দেখানো লাগবে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই, 6 নাম্বার প্রশ্নে। এখানে কি বলছে যে চাকমাদের প্রধান উৎসবের নাম কি? এটা আমরা ছোট থেকে পড়ে আসতেছি যে এটার অ্যান্সার হবে বিজু। ঠিক আছে। চাকমাদের প্রধান উৎসবের নাম হলো বিজু। এবং বিজু আসলে 3 দিন ব্যাপী পালন করা হয়। কয়দিন ব্যাপী? 3 দিন। 3 দিন ব্যাপী পালন করা হয়। তো প্রথম 2 দিন আমি একটু একটু বলি যে আহ, বাংলা বছরের শেষ 2 দিন, আমি একটু আহ, দেখাই যে বাংলা বছরের শেষ আচ্ছা, এখানে কি হচ্ছে? বাংলা বছরের শেষ 2 দিন, বাংলা বছরের শেষ 2 দিন হলো ফুল বিজু এবং মূল বিজু। কি কি? ফুল বিজু এবং মূল বিজু, মানে তাদের উৎসবের নাম। তো বাংলা বছরের যে শেষ 2 দিন আছে, একদিন পালন করা হয় ফুল বিজু আর একদিন পালন করা হয় মূল বিজু। ঠিক আছে। এবং নতুন বছরের যে প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন, এদিন একটা বিজু উৎসব পালন করা হয় এবং এটাকে বলা হয় গোজা পূজা বিজু। কি বলা হয়? গোজা পূজা বিজু। গোজা পূজা বিজু। ঠিক আছে। তো নামগুলো খুব ফানি। তাহলে বাংলা বছরের শেষ 2 দিন ফুল বিজু, মূল বিজু এবং নতুন বছরের প্রথম দিন পালন করা হয় গোজা পূজা বিজু। এই মোট 3 দিন তারা বিজু উৎসব পালন করে। আচ্ছা, এবং এটা হলো তাদের প্রধান ধর্মীয় উৎসবও বলা হয় আর কি। আচ্ছা, তারপরে যাই 7 নাম্বার প্রশ্নে। এখানে কি বলছে যে ওয়ানগালা উৎসব কাদের? ওয়ানগালা উৎসব কাদের? এটা হবে কি? গারো। গারো। দেখো এখানে নামের ভেতরে গ আছে, গা, গতে গারো। এখানেও গা আছে, এখানেও গা আছে, গারো। এভাবে কিন্তু রিলেট করে করে মনে রাখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবং ওয়ানগালা হলো গারোদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এটি মূলত ফসল কাটা উৎসব। কিসের উৎসব? ফসল কাটার উৎসব। ফসল কাটার উৎসব। ফসল কাটার উৎসব। এটি মূলত ফসল কাটার উৎসব। আচ্ছা, এবং এখানে এই উৎসবে আসলে তারা কি করে? তাদের যে ফসল দেবতা বা শস্য দেবতা আছে, তাকে ধন্যবাদ জানায়। এবং তাদের শস্য দেবতার নাম কি? গারোদের শস্য দেবতার নাম কি? শস্য দেবতা, তাদের শস্য দেবতার নাম হলো মিসাল সালজং। মিসাল সালজং। মিসাল সালজং। আচ্ছা, ঠিক আছে, আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্নে কি বলছে যে বাংলাদেশের কোন জেলায় সাঁওতালরা বসবাস করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এটার উত্তর হবে রাজশাহী ও দিনাজপুর। এটার উত্তর কি হবে? রাজশাহী ও
ও দিনাজপুর বাংলাদেশের কোন জেলায় সাঁওতালরা বসবাস করে? রাজশাহী ও দিনাজপুর। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাই। 9 নাম্বার প্রশ্নে যে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাম প্রধানকে কি বলা হয়? এটা হবে রোয়াজা। কি হবে? রোয়াজা। মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা। আর যদি বলা হয় যে চাকমাদের গ্রাম প্রধানকে কি বলা হয়? চাকমাদের গ্রাম প্রধান, এটাও একটু জানা লাগবে আমাদের। চাকমাদের গ্রাম প্রধান। তাহলে মারমাদের গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা, এবং চাকমাদের গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। কি বলা হয়? কারবারি। কারবারি। এবং চাকমাদের মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। গ্রাম প্রধান এবং চাকমা মৌজা প্রধানকে বলা হয় মৌজা প্রধান। মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 3টা প্রশ্ন শিখলাম যে মারমাদের গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা, চাকমাদের গ্রাম প্রধানকে বলা হয় কারবারি, এবং চাকমাদের মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। আচ্ছা, তারপরে আমাদের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সেটা হলো যে রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? কোন জেলায় বেশি বসবাস করে? উত্তর হবে কি? উত্তর হবে পটুয়াখালী ও বরগুনা। উত্তর হবে কি? উত্তর হবে পটুয়াখালী ও বরগুনা। ঠিক আছে, এবং এখানে আরেকটা অঞ্চল মনে রাখো, সেটা হলো কক্সবাজার। কক্সবাজার বাজার। ঠিক আছে। আচ্ছা, এটা একটা নেমোনিকের সাহায্যে মনে রাখা যায়, সেটা হলো এরকম, আমি একটু লিখে দিই যে আম, কক্সবাজারে পটু বর রাখা হয়। রাখা হয়। ঠিক আছে, তো কক্সবাজার মানে কক্সবাজার। পটু মানে কি? পটু মানে হলো পটুয়াখালী, এই যে পটুয়াখালী। পটু। আর বর মানে হলো কি? বর মানে হলো এই যে বরগুনা। ঠিক আছে, আর রাখা মানে কি? রাখা মানে হলো এই যে রাখাইন। রাখাইন। ঠিক আছে, তো এই নেমোনিকের সাহায্যে আসলে মনে রাখা যায়। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।